গুজরাট টাইটান্স আজ শুধুমাত্র 10 উইকেটে ম্যাচই জেতেনি, তারা একই সঙ্গে আরসিবি এবং পাঞ্জাবকে নিয়ে প্লে অফের জন্য কোয়ালিফাইও করেছে। ঠিকই শুনেছেন, আইপিএল 2025-এ ইতিমধ্যে 3টে দল প্লে অফে চলে গেছে, গুজরাট, পাঞ্জাব এবং আরসিবি। এই কারণে আরসিবির জার্সিটা পড়লাম। এবং চতুর্থ দল হিসেবে লড়াইটা কিন্তু দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে। 21 তারিখ দিল্লি বনাম মুম্বাই ম্যাচ রয়েছে, যে জিতবে বুঝতেই পারছেন। হ্যাঁ, লখনৌয়ের এখনো কিন্তু ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আজ গুজরাট টাইটান্সে যে খেলা দেখলাম, আমি জানি না কিভাবে প্রশংসা করবো এবং কিভাবে বর্ণনা করব। 200 রান চেস করতে এসে তারা 10 উইকেটে ম্যাচটা জিতে গেল। বিশ্বাস করুন, আজকে গুজরাটকে দেখে মনেই হচ্ছিল না যে তারা টি-20 ক্রিকেট খেলছে। মানে টি-20 ক্রিকেটে যেরকম খেলতে হয়, ধুমধারাক্কা মারছি, পিছনে মারছি, এদিকে ওদিকে মারছি, ওসব কিচ্ছু নয়। প্রপার ক্রিকেটিং শট। গিল, সুদর্শন, পিওর ক্লাস যাকে বলে। দুজনে একে অপরকে ছাড়িয়ে যাবার চেষ্টা করলেন, দুজন একে অপরের প্রতিচ্ছবি যেন। গিল ডান হাতে যে কাজটা করছেন, সুদর্শন বাঁ হাতে সেই কাজটা করছে। অসাধারণ, অসাধারণ। এই গুজরাট টাইটান্স ভয়ঙ্কর দল, মানে ওরকম ভয়ঙ্কর নয় যে বিধ্বংসী, না। এই গুজরাট টাইটান্স ভয়ঙ্কর সুন্দর দল। অপরদিকে দিল্লির কথা আর কি বলবো, মানে খারাপই লাগছে দিল্লিকে দেখে। এরকম সময় এসে তারা স্টার্ককে পাচ্ছে না, কিছু করার নেই। এবং স্টার্কের অনুপস্থিতিতে দিল্লিকে দেখে বোঝাই যাচ্ছে যে তারা খুবই সমস্যায় পড়েছে। যদিও মুস্তাফিজুর রহমান স্টার্কের পরিবর্তন হিসেবে এসে যথেষ্ট ভালো বোলিং করেছেন, মানে আইপিএল ইতিহাস সেটা প্রথমবারের জন্য হলো যে এই মুস্তাফিজুর গতকাল বাংলাদেশের হয়ে ম্যাচ খেলছিলেন ইউএইতে, সেখান থেকে তিনি আজকে এসেছেন এবং ডিরেক্ট আইপিএলে নেমে পড়লেন। এবং এটা আইপিএল আগে হয়নি। আগের দিন অন্য দেশে অন্য দলের হয়ে ম্যাচ খেলছেন এবং পরের দিনই সে আইপিএলে এসে ম্যাচ খেলতে লেগে পড়লো। মানে দিল্লি এতটা সমস্যার মধ্যে রয়েছে যে এরকম পরিস্থিতিতে তারা মুস্তাফিজুরকে খেলিয়েছে। ভালো খেলেছেন কিন্তু এনাফ ছিল না, কারণ সাই সুদর্শন এবং গিল অসাধারণ খেলেছেন আজকে। চলুন তাহলে আজকের ম্যাচ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা যাক। তো শুরুতেই গিল এবং সুদর্শনের প্রশংসা করি। মানে কিভাবে প্রশংসা করবো আমি জানি না, এত দুর্দান্ত। মানে এই জিনিসটা মানতেও হয়তো কষ্ট হবে যে এই দুটো প্লেয়ার আমাদের টি-20 টিমে কোনোভাবে সেট হবেন না। অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনরা যে পারফরমেন্স করেছেন ভারতীয় দলে, তাদেরকে সরিয়ে এই দুজন ইন্ডিয়া টিমে চলে আসবেন এমনটা এই মুহূর্তে আমি এক্সপেক্ট করছি না। হয়তো ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যেতে পারে, কিন্তু পার্মানেন্ট নন, এরা কোনোভাবেই নন। এবং ফার্স্ট 11-এ তো আসছেনই না। কিন্তু এরা আইপিএল এর মধ্যে কি খেলছেন প্রত্যেক ম্যাচে, প্রত্যেক ম্যাচে। গুজরাট টাইটান্স অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের পুরো ব্যাটিং পারফরমেন্সটা ওই টপ 3 এর উপর নির্ভরশীল। গিল, সুদর্শন এবং জস বাটলার। এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে যে জস বাটলার যখন থাকবেন না, জস বাটলার প্লে অফে থাকছেন না, তো সেই সময় কি হবে? কে কুশল মেন্ডিস ওই জায়গাটা পূরণ করবেন? কি হবে যদি কোনোভাবে 3টে উইকেট কোনোদিনও পড়ে যায়? তারপরে এসে কে সামলাবেন? কারণ মিডিল অর্ডার পরীক্ষিতই নয় গুজরাটের। যদি 6 ওভারের মধ্যে 3টে উইকেট পড়ে যায়, যদি এই 3 জন আউট হয়ে যান, কে আসবেন? কেউ জানেন না। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হচ্ছে না, কারণ গিল, সুদর্শন এবং বাটলার এত অসাধারণ ব্যাটিং করছেন। বাটলারকে বাদ দিলাম, গিল, সুদর্শন 200 রান চেস করতে এসে একটা উইকেট ফেলতে পারলে না বিপক্ষ দলের বোলাররা, যেখানে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতন ইন্টারন্যাশনাল বোলার, মুস্তাফিজুর যেখানে গতকালই দুর্দান্ত বোলিং করে এসেছেন, হ্যাঁ ভালো বোলিং আজকেও করেছেন, কিন্তু উইকেট পাননি। আলাদা লেভেলের এই গুজরাট টাইটান্স ভয়ঙ্কর সুন্দর। সুন্দর শব্দটা এই গুজরাট টাইটান্সের সাথে প্রযোজ্য। সাই সুদর্শন কি খেলছেন! কোনো রিস্কি শট নয়, কোনো ভুলভাল শট নয়, কোনো ইনোভেটিভ শট নয়, সব একদম ক্রিকেটের কপি বুক অনুযায়ী, একদম পিওর ক্লাস যাকে বলে। তার মাঝেও একটা নলুক শটও মারলেন, মানে সবই পারেন তিনি। শুভমান গিল, তিনিও আলাদা লেভেলের, মানে যে বলটা ঠিকঠাক ব্যাটে বলে লাগছে। এবং দেখে মনে হচ্ছিল এদের বল এজ বলে কিছু হয় না, ওই দু একটা 95% মিডল হচ্ছে এদের দুজনেরই। দুজনে আজকে জাস্ট একে অপরকে জাস্ট কমপ্লিমেন্ট দিয়ে গেলেন যে তুমি খেলছো খুব ভালো, তুমি খেলো, পরের ওভারটা আমি দেখছি। এরকম সুন্দরভাবে স্ট্রাইক রোটেশন করা, একদম মেপে চলা, কোন বোলারকে টার্গেট করবো সেটা আগে থেকে ঠিক করে নেওয়া, একদম পারফেক্ট, প্রত্যেকটা জিনিস পারফেক্ট যাকে বলে। আজকের ম্যাচের নায়ক হতে পারতেন লোকেশ রাহুল, যিনি সেঞ্চুরি করলেন প্রথম ইনিংসে, কিন্তু তাকে হতে দিলেন না গিল এবং সুদর্শন। দুজনেই দুর্দান্ত। দেখুন সুদর্শন সেঞ্চুরি করেছেন, কিন্তু তার মানে গিলের ইনিংস কোনোভাবে পিছিয়ে থাকছে একদমই নয়। দুজন সমানভাবে খেলেছেন, সমান তালে খেলেছে। আর যদি 10-15 রান এক্সট্রা থাকতো না, গিল আজকে সেঞ্চুরি করে বেরিয়ে যেতেন।
সাই সুদর্শন তার 177-এর স্ট্রাইক রেট, শুভমান গিল তার 175-এর স্ট্রাইক রেট, একদম দুজনের সমান 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 যাকে বলে, অসাধারণ। লোকেশ রাহুল 112 রান, 65 বলে 112 রানের অপরাজিত ইনিংস, দারুণ খেলেছেন, খুবই ভালো খেলেছেন যাকে বলে, কিন্তু ভাগ্য খারাপ। সাই সুদর্শন এবং গিলের মতন দুটো প্লেয়ার যদি এত ভালো খেলতে লাগেন তাহলে আর কি বলা যাবে। বিপক্ষ দলের বোলাররা, দিল্লির বোলারদের কাছে কোনো ক্লু ছিল না কিভাবে বোলিং করব, কিভাবে আউট করব। আম্পায়ার যদি ওই জায়গাতে আউট দিয়ে দিতে তাহলেই হয়তো তাদের জন্য একটা ভালো ব্যাপার হতো, কিন্তু ওখানেও আম্পায়ার্স কল হয়ে গেল সাই সুদর্শনের ক্ষেত্রে। দারুণ দারুণ খেলেছেন। আমি সত্যি কথা বলছি, প্রশংসা করার কোনো ভাষা আমার কাছে নেই, অসাধারণ খেলেছেন, জাস্ট অসাধারণ। তাহলে আচ্ছা, রাহুলের একটু ছোট্টখাট্ট প্রশংসা করি, কারণ রাহুলও তো প্রশংসা ডিজার্ভ করেন, তাই না? রাহুল এই আইপিএলে 4 নম্বরে খেলছিলেন, তাই তো? কারণ ওপেনিং পজিশন তিনি ছেড়ে দিয়েছিলেন, ফাফ ডু প্লেসি, কখনো করুণার, কখনো অভিষেক পোরেল, কখনো ম্যাকগার্ক, তিনি জায়গাটা ছেড়ে দিয়েছিলেন, 4 নম্বরে খেলছিলেন। আজ ওপেনিং করতে আসতে হলো, এবং সে ওপেনিং করতে এসে দরকারে মানে যেখানে তাকে টিম পাঠাচ্ছে এমনটা নয় সিদ্ধান্ত রাহুলের, রাহুল ক্যাপ্টেন নন টিমে, হ্যাঁ রাহুলকে আজকে ওপেনিং এ পাঠানো হয়েছে, এবং সেখানেও ডু প্লেসি শুরুতে একদমই পারছিলেন না, ইভেন তারপরে অভিষেক পোরেলও যখন এলো প্রথম দিকে প্রচুর স্ট্রাগল করছিলেন, সেই জায়গাতে যেভাবে ফাফ ডু প্লেসি লোকেশ রাহুল নিজে দায়িত্ব নিয়ে ইনিংসটাকে অ্যাক্সিলারেট করলে শুরুর দিকে খুব ভালো, দারুণ দারুণ। হয়তো আর একটু বেটার হতে পারতো টিম পারফরমেন্স, ঠিক আছে 199 200 টার্গেট, কিন্তু এটাও মাথায় রাখতে হবে তাদের কাছে স্টার্ক নেই, এবং স্টার্ক না থাকলে যেটা হয় সেটাই হলো। পাওয়ার প্লেতে হলো না বোলিং কোনোভাবে, নটরাজন সেই ফর্মে নেই, এবং তার সাথে অক্ষর প্যাটেল ছিলেন শুরুর দিকে, হলো না পাওয়ার প্লের বোলিংটা ঠিক হলো না। শুরুতেই 4-5টা অপশন তারা ট্রাই করে নিল, এবং ডেথ ওভারের জন্য তো মুস্তাফিজুরকে তুলেই রাখা হয়েছিল, বোঝাই যাচ্ছিল, কিন্তু মুস্তাফিজুর বা চামিরা, মুস্তাফিজুর ডেথ ওভারে অবশ্যই ভালো, কিন্তু চামিরা হলো না, সামহাও হলো না, দিল্লির বোলিং হলো না, এবং অক্ষর প্যাটেল প্রচন্ড চাপে পড়ে গেছিলেন, কিছু করার নেই। দিল্লি টিমটা এই মাঝখানে যে বিরতিটা হলো না, সাময়িক বিরতি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু দিল্লি হয়েছে, এটুকুনি বলা যেতে পারে। যাই হোক, গুজরাট টাইটান্স দারুণ ম্যাচ জিতলো, দারুণ। এত সহজে এরকম ম্যাচ যদি কোনো দল জিতে যায় তাহলে এবার তাহলে প্লে অফের পরিস্থিতি কি? এই মুহূর্তে আরসিবি, গুজরাট, পাঞ্জাব 3টে দলই পৌঁছে গেছে প্লে অফে। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, আজকেই ম্যাচ ছিল পাঞ্জাব, আজকে তারা জিতেওছে। শ্রেয়াস আয়ার 3টে দলকে নিয়ে বিগত কয়েক বছরে সেমিফাইনালে মানে প্লে অফে পৌঁছালেন। দিল্লি, কলকাতা, পাঞ্জাব, আলাদা লেভেলের ক্যাপ্টেন। শ্রেয়াস আয়ার আন্ডাররেটেডই বলা চলে, কারণ শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে খুব একটা আলোচনা হয় না, তাকে ক্যাপ্টেন মেটেরিয়াল হিসেবে ভাবাও হয় না, ইভেন তিনি টি-20 টিমেও সুযোগ পান না ভারতীয় দলে, বাট শ্রেয়াস আয়ার অ্যাকচুয়ালি ভালো। তাহলে এই মুহূর্তে প্লে অফের সিনারিও যেটা, গুজরাট, আরসিবি, পাঞ্জাব পৌঁছে গেছে। হ্যাঁ, স্টিল টপ 2 এর রেস নিয়ে কিন্তু এখনো লড়াই হবে। গুজরাট টাইটান্স 12 ম্যাচে 18, তারা একটু বেশি এগিয়ে রয়েছে। পাঞ্জাব, আরসিবি দুটো দলই 17-17। তবে বলা যেতে পারে আরসিবির যে বাকি দুটো ম্যাচ রয়েছে, একটা হায়দ্রাবাদের সাথে, একটা লখনউয়ের সাথে, এটা বরং আরসিবির জন্য একটু হলেও সুবিধাজনক, একটু হলেও, কারণ লখনউ বা হায়দ্রাবাদ আরসিবিকে হারিয়ে দেবে এটা আমার মনে হচ্ছে না। সুতরাং আমি এক্সপেক্ট করছি আরসিবি পরের দুটো ম্যাচে জিতে 19 পয়েন্টে পৌঁছে যাবে, এবং সেক্ষেত্রে তাদের কিন্তু প্লে অফের রাস্তা আরো মানে টপ 2 এর রাস্তাটা আরো সহজ হবে। গুজরাট টাইটান্সের আর দুটো ম্যাচ বাকি আছে, লখনউ, চেন্নাই। গুজরাটের ক্ষেত্রেও আমার মনে হয় যে লখনউ বা চেন্নাই গুজরাটকে কি হারাবে, মানে পসিবল লখনউ বা চেন্নাই হতে পারে, না হওয়ার কিছুই নেই, কিন্তু আমার মনে হচ্ছে ইজিলি জিতে যাবে গুজরাট। সুতরাং আমার মতে টপ 2 গুজরাট এবং আরসিবি হয়তো পেতে চলেছে। আর পাঞ্জাবের বাকি দুটো ম্যাচের কথা যদি বলি, পাঞ্জাবের একটা ম্যাচ দিল্লির সাথে আর একটা মুম্বাইয়ের সাথে, দুটোই কিন্তু টাফ ম্যাচ পাঞ্জাবের জন্য। পাঞ্জাব কোয়ালিফাই করে গেছে বটে, কিন্তু টপ 2-তে ফিনিশ করার জন্য তাদেরকে যথেষ্ট লড়তে হবে। দিল্লি এবং মুম্বাই দুটো টিমই কিন্তু প্লে অফের জন্য এখনো লড়ছে, ঠিক আছে। অপরদিকে দিল্লি, যেটা বললাম, দিল্লি ভার্সেস মুম্বাই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, একই সাথে পাঞ্জাবের এগেইনস্টও তাদের খেলতে হবে, এবং এই পরিস্থিতিতে আমি জানি না দিল্লি কতটা বেটার কিছু করতে পারবে। স্টিল মুম্বাইয়ের এগেইনস্টে জেতা মানে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাওয়া। আর মুম্বাই ইন্ডিয়ান্সের দুটো ম্যাচের কথা যদি বলি, একটা দিল্লি আর একটা পাঞ্জাব, দুটোই টাফ মুম্বাইয়ের জন্য। সুতরাং মুম্বাই, দিল্লি এবং পাঞ্জাবের একটা ট্রায়াঙ্গুলার একটা শেপে রয়েছে বর্তমানে, একে অপরের সাথে প্রত্যেকে খেলবে একটা করে ম্যাচ। এই ম্যাচগুলোর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ দিল্লি ভার্সেস মুম্বাই, জো জিতা ওহি সিকান্দার যাকে বলা যায়।